কি করে আমাদের ফোন আমাদের ফেস রেকগনাইজ করে আমাদের ফোনটাকে আনলক করে দেয়, কি করেই বা ভয়েস রেকগনাইজ করে, বা কি করেই আমাদের এমন সব ভিডিও রেকমেন্ড করে যেগুলো আমরা দেখতে পছন্দ করি। এগুলো সবই হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আর কোনো সায়েন্স ফিকশন হয়ে আমাদের কাছে সাসপেন্স হিসেবে নেই, এখন এটা কিন্তু আমাদের এভরিডে লাইফের একটা পার্ট হয়ে গেছে। তো আজকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এর কিছু টপিক নিয়ে কথা বলবো, যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, বিগ ডেটা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং রোবোটিক্স। এগুলো কী এবং কী করতে আমাদের লাগে সেই ডিটেলসটা আমরা আজকে জানবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে ভালো করে খেয়াল করলে দেখা যায় দুটো ওয়ার্ড, আর্টিফিশিয়াল আর ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানেই আমরা বুঝি বুদ্ধি। ইন্টেলিজেন্স যেটা আমাদের মানুষের আছে, সব অ্যানিমেলের থেকে আমাদেরকে আলাদা করে রাখে এই ইন্টেলিজেন্স, যেটা মানুষের আছে। অন্যান্য প্রাণীদের আছে খুবই অল্প পরিমাণে, কিন্তু মানুষের সবচেয়ে বেশি। সেই ইন্টেলিজেন্সটাকে আর্টিফিশিয়ালি যখন আমরা মেশিনের মধ্যে ঢোকানোর চেষ্টা করি, মেশিনের কোনো রকমভাবেই কোনো বুদ্ধি নেই, যা করে ওকে যা বলে দেওয়া হয় সেই জিনিসটা করে, কিন্তু সেই ইন্টেলিজেন্সটাকে যখন আর্টিফিশিয়ালি মেশিনের মধ্যে ঢোকানো হয় সেটাকেই বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই কথাটার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাকচুয়াল কোনো ইন্টেলিজেন্স নেই, সেটাকে আর্টিফিশিয়ালি ঢোকানো হচ্ছে। এটা একটা ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ হিসেবে এটাকে পড়ানো হয়। কম্পিউটার সায়েন্সের একটা পার্ট, যেটা কিনা হিউম্যান ইন্টেলিজেন্সকে সিমুলেট করে কোনো মেশিনের মধ্যে। কোনো মেশিনের মধ্যে ইন্টেলিজেন্সটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমাদের যে হিউম্যান যে ইন্টেলিজেন্সটা আছে, সেই বুদ্ধিগুলো যে আমরা যেভাবে শিখি, আমরা যেভাবে লার্ন করেছি, সেই জিনিসগুলোকেই মেশিন সেইভাবে যেন রিয়্যাক্ট করতে পারে, সেইভাবে অ্যাক্ট করতে পারে, সেই জিনিসগুলো মেশিনের মধ্যে শিখিয়ে দেওয়া হয়। সেইভাবেই যেন সে মেশিনটা লার্ন করতে পারে, রিজনিং করতে পারে, কোনো প্রবলেম সলভ করতে পারে, কোনো ডিসিশন নিতে পারে, সেই সব জিনিসগুলো যখন মেশিনকে শিখিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে মেশিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে মেইন জিনিস হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং মানে হচ্ছে মেশিনকে লার্ন করানো। তাহলে মেশিনকে লার্ন করানো, কোনো কিছুভাবেই মেশিনকে লার্ন করিয়ে সেই ইন্টেলিজেন্সটা মেশিনের মধ্যে ঢোকানো, তাহলে সেইটা হচ্ছে একটা সাবসেট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অবশ্যই সেটা সাবসেট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা সিস্টেমকে লার্ন করতে, কোনো কিছু যা শিখেছে সেটাকে আরও ইমপ্রুভ করতে, কোনো প্রেডিকশান বা কোনো ডিসিশান নিতে সাহায্য করে। সেই জিনিসটা কোত্থেকেও শিখবে, লার্ন করবে কোত্থেকে, ইমপ্রুভ করবে কোত্থেকে? অবশ্যই ডেটা থেকে। কোনো আলাদা করে কোনো প্রোগ্রাম লিখে দিয়ে যে এইভাবে করো সেটা নয়, সে প্রোগ্রাম ডেটা থেকে লার্ন করবে। ডেটা থেকে যাতে লার্ন করতে পারে সেই জিনিসটা ওকে শিখিয়ে দেওয়া হয়। তো সেই শেখানোর যে প্রসেসটা, সেটাই হচ্ছে মেশিন লার্নিং। তাহলে এখন মেশিন লার্নিংয়ের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিফারেন্সটা কোথায়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা বড় একটা পার্ট, যার মেশিন লার্নিং হচ্ছে একটা ছোট পার্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে রুল বেস লজিক বা এক্সপার্ট লজিকও পড়ে, আর মেশিন লার্নিং হচ্ছে তার একটা স্পেশাল পার্ট। রুল বেস লজিক কি? ইফ এই জিনিসটা দেন এই জিনিসটা, এটাও কিন্তু একটা লজিক, যে জিনিসটা দিয়ে আমরা শেখাতে পারি কোনো মেশিনকে যে এই হিসেবে এই কাজটা করবে। শুরুর দিকে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যখন কাজ শুরু হয়, তখন ব্যাপারটা পুরোটাই রুল বেস লজিক বা এক্সপার্ট লজিক ছিল, যেগুলো কিনা কিছু রুল শিখিয়ে দেওয়া হতো, যে কয়েকটা কোশ্চেন ওকে শিখিয়ে দেওয়া হতো যে এই ধরনের কোশ্চেন হলে, এই কোশ্চেনগুলো হলে এইটাই অ্যান্সার হবে। তো সেই সিস্টেমটা কি করতো, সেই সিস্টেমটা সেই রুলটা অনুযায়ী সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারতো। এটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু এখন মেশিন লার্নিংয়ের মধ্যে যেটা হচ্ছে, সেটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু সেটা কিন্তু ডেটা থেকে নিয়ে, ডেটা থেকে বুঝে, প্রেডিক্ট করে, ডেটা আন্ডারস্ট্যান্ড করে, ডেটা থেকে নিয়ে ও নিজে থেকে কোনো রেজাল্ট আউটপুট দিতে পারে। এখানে আলাদা করে বলে দেওয়া হয় না যে এই কোশ্চেনটা যদি আসে তাহলে তার অ্যান্সার এটাই হবে। ও কিন্তু ডেটা থেকে নিয়ে অ্যান্সার বার করে মেশিন লার্নিংয়ের মাধ্যমে রেজাল্টটা দেয়। তাহলে এটাই হচ্ছে মেন ডিফারেন্স। অবশ্যই মেশিন লার্নিং একটা পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এটা একটা স্পেশাল পার্ট, যেখানে রুল বেস নয়। এটা ডেটা থেকে নিজে নিজে লার্ন করে মেশিন লার্নিংয়ে কাজ হয়। টাইপস অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিং তিন রকমের হয়: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং
রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজ লার্নিং কি? যেটা হচ্ছে লেবেল ডেটা থাকবে কোনো কিছু প্রেডিকশন করার জন্য। মানে কিছু ডগের ডেটা আছে, কিছু ক্যাটের ডেটা আছে। আমি ডগগুলোকে বলে দিলাম এগুলো ডগ, এগুলো ক্যাট। ও সেখান থেকে শিখে নিল যে এইগুলো, এই টাইপের ছবিগুলো হচ্ছে ডগের ছবি, এই টাইপের ছবিগুলো হচ্ছে ক্যাটের ছবি। তারপর সেই ডেটা থেকে শিখে ও যখন নতুন কোনো ডেটা পেলো, নতুন কোনো ছবি পেলো, তখন ও ওই যে শেখা ডেটা থেকে ও বুঝে নিল যে এইগুলো হচ্ছে এই টাইপের হচ্ছে ডগের ছবি, এই টাইপের হচ্ছে ক্যাটের ছবি। তাহলে নতুন যে ডেটাটা এসছে, যেটার সাথে সিমিলারিটি বেশি, সেইখানে ও রেজাল্ট দিয়ে দিল যে এইটা ডগের ছবি বা এটা ক্যাটের ছবি। তাহলে এটা কিন্তু ও সুপারভাইজড লার্নিং করলো। আনসুপারভাইজড লার্নিং কি? যেখানে কিন্তু ওকে কোনো ক্যাট ডগের ছবি দেওয়া হলো না, ওকে যেমন কিছু ছবি দিয়ে দেওয়া হলো, প্রচুর অ্যানিম্যালের ছবি দেওয়া হলো, বলা হলো এতে ক ধরনের অ্যানিম্যাল আছে বলে দাও। ও কিন্তু যেগুলোর মধ্যে কমন ফিচার আছে সেই কমন ফিচারগুলো অনুযায়ী ও একটা আলাদা করে দিল। মানে ডগের কিছু ফিচার দেখে, যেমন কান লম্বা, ঠোঁট, মুখটা ছুচলো, সেই সব দেখে ও কিন্তু একটা প্যাটার্ন ধরে ও এক ধরনের অ্যানিম্যাল ধরে দিল। বিড়ালটা মুখটা ভোঁতা, কানটা ছোট, সেরকম দেখে একটা প্যাটার্ন ধরে ও আলাদা করে দিল। হাতিটা অনেক বড় অ্যানিম্যাল, অনেক বড় বড় পা, এরকম ধরে ইয়ে করে দিল। একটা মাংকিকে দুটো পা, হাত উঁচু করে থাকে, সেরকম ধরে। সুতরাং নানা রকম ফিচার ধরে ও নিজে থেকে প্যাটার্ন বুঝে, আনলেবেলড ডেটা থেকে, ওকে কিন্তু কোনো লেবেল ডেটা দেওয়া হয়নি, কোনটা কি বলে দেওয়া হয়নি, আনলেবেলড ডেটা থেকে ও যখন আলাদা করে দিতে পারলো, তখন সেই জিনিসটা হলো আনসুপারভাইজড লার্নিং। আর রিইনফোর্সমেন্ট লার্নিং কি? রিইনফোর্সমেন্ট লার্নিং হলো ও যখন ট্রায়াল অ্যান্ড এরার মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে ও যখন কোনো রিওয়ার্ড বা পেনাল্টির মাধ্যমে শেখে। যেমন মনে করো, এটা একটা এক্সাম্পল, এটা প্র্যাকটিক্যালি হয় না। মানে মনে করো একটা গাড়ি যাচ্ছে, অটোমেটিক গাড়ি, সেটা যেতে যেতে কোথাও গিয়ে একটা ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর ও পেনাল্টিটা পেলো হচ্ছে ধাক্কাটা খেলো। সেই ধাক্কাটা খাওয়ার পর ও শিখে গেল যে এইখান দিয়ে এই প্রবলেমটা, এই সিগন্যালগুলোর সাথে গেলে তাহলে আমি ধাক্কাটা খেলাম। তাহলে ওই যে একটা এক্সটার্নাল আউটপুট পেলো, সেই আউটপুটটা থেকে ও বুঝতে পারলো যে এইখানে যাওয়াটা ঠিক হবে না। তাহলে ও কিন্তু ওইখান থেকে শিখে নিল। সেই পেনাল্টিটার মাধ্যমে ও, এই যে ট্রায়ালের মাধ্যমে ও বুঝে গেল এইটা একটা ভুল হয়েছিল, তাহলে নেক্সট টাইম ও এই ভুলটা করবে না। আবার অন্যভাবে গাড়ি চালালো, আবার একটা অন্য কিছু করলো, সেখানে গিয়ে কারো একটা সাথে গাড়িটা সাইডে হয়ে গেল, তখন ও বুঝতে পারলো যে এরকমভাবে করলে এই প্রবলেমটা হচ্ছে। তো এরকমভাবে যে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে কোনো একটা এক্সটার্নাল আউটপুট, একটা এক্সটার্নাল ইনপুটের মাধ্যমে, কোনো একটা ইউজার ইনপুটের মাধ্যমে যখন কোনো রিওয়ার্ড বা পেনাল্টি পাচ্ছে, সেটাকে নিয়ে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে যখন ও শিখছে, তখন সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তাহলে মেশিন লার্নিং সুপারভাইজড হয়, আনসুপারভাইজড হয়, আবার সেমি সুপারভাইজডও হয়। সেটা একটা হয়, সেটা হচ্ছে সুপারভাইজড আর আনসুপারভাইজড। কিছুটা সুপারভাইজড, কিছুটা লেবেল ডেটা থাকবে, কিছুটা আনলেবেল ডেটা থাকবে। সেটার মিক্সচার যখন হয়, তখন সেটা হয় সেমি সুপারভাইজড লার্নিং। আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এবার আমরা শুনব ডিপ লার্নিং। ডিপ লার্নিং কি? ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিংয়ের একটা সাবসেট। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে মেশিন লার্নিংয়ের মধ্যে একটা পার্ট হচ্ছে ডিপ লার্নিং। মেশিন লার্নিংয়ের মধ্যে আরও অনেক পদ্ধতি আছে, এসভিএম, কেএনএন, নেইবাস, এরকম নানা রকম লার্নিং পদ্ধতি আছে। তার মধ্যে একটা স্পেশাল টাইপ হচ্ছে ডিপ লার্নিং, যেটা কিনা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করে। যেটা কিনা মানুষের মাথায় যে আছে, মাথায় যে হিউম্যান ব্রেন, যেখানে নানা রকম নিউরন আছে, সেই নিউরনগুলো একটার সাথে কানেকশন করে নানা রকম সিগন্যাল পাস করে আমাদের সারা শরীরে সিগন্যালগুলো পাস করে দেয়। তাহলে যখন একটা কিছু আমরা দেখছি, সেই সিগন্যালটা ব্রেনে যাচ্ছে, সেই ব্রেন থেকে সিগন্যাল আসছে, তারপর আমরা সেটার কিছু আউটপুট করছি, মানে সেই হিসেবে রিয়্যাক্ট করছি। ঠিক সেই রকমভাবেই মাল্টি লেয়ার্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কেও কিছু ইনপুট আসছে, সেগুলো নানা রকম লেয়ারের মাধ্যমে, এগুলোকে বলে হিডেন লেয়ার,
সেই হিডেন লেয়ারের মাধ্যমে নানা রকমভাবে প্রসেস করে এটার নানা রকম ইনপুট গেল, সেই ইনপুটগুলোর এই ইনপুটের সাথে এই ইনপুট নানা রকমভাবে মিক্স করে এই হিডেন লেয়ারগুলো হয়। হিডেন লেয়ার থেকে নানা রকমভাবে এসে নানা রকম আউটপুট লেয়ার তৈরি হয়। এই আউটপুট লেয়ার থেকে এসে তারপর সেটার অনুযায়ী কাজ হয়। তো এই লজিকে ডিপ লার্নিং কাজ করে। এটা মোস্টলি কমপ্লেক্স ডেটা অ্যানালাইসিসে কাজ করা হয়। এটা হিউম্যান ব্রেন বিহেভিয়ারকে সিমুলেট করার মতো করে ইউজ করা হয়। এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের একটা আর্টিফিশিয়াল মাল্টিলেয়ার্ড ইউজ, মানে এটাকে একটা এটা ইউজ করা হয় মাল্টিলেয়ার্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, যেটা কিনা হিউম্যান ব্রেনের নিউরনের মতো করে কাজ করে। তো সেটাকে সিমুলেট করা হয়। তো এটাই হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং কমপ্লেক্স ডেটার ক্ষেত্রে কাজ করে, মেশিন লার্নিং সিম্পল ডেটা ক্ষেত্রে তুলনায় সিম্পল ডেটার ক্ষেত্রে কাজ করে। ডিপ লার্নিং আরও অনেক ডেটা, অনেক বড় ডেটার ক্ষেত্রে আমাদের কাজে লাগে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা মেন টপিক হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি। এটাও খুব পপুলার এবং খুব ইউজ হচ্ছে, খুবই লাগে আমাদের। এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ হয়। কম্পিউটার জেনারেলি বোঝে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটাকে কিনা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে আমরা জানি। সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে কম্পিউটার সেটাকে বাইনারি কোডে ট্রান্সফার করে বোঝে। কিন্তু এখন আমরা কিন্তু কম্পিউটারকে জাস্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেগুলো ইংলিশ, বাংলা, সেই সব ভাষায় বললেই কম্পিউটার কিন্তু এখন বুঝতে পারে। যে কোনো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ভাষাতে বললেই কম্পিউটার বুঝতে পারে। সেই ভাষা নিয়ে যখন কাজ হয়েছে, সেই ভাষাগুলো যখন কম্পিউটারকে বোঝানো হয়েছে, সেই জিনিসটাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে কম্পিউটার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে, মানে ইংলিশ বাংলার মতো যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলোকেও রিসিভ করতে পারে, সেগুলোকে ইন্টারপ্রেট করতে পারে, বুঝতে পারে, এবং এমনকি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেই, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজেই ও নতুন কোনো টেক্সট বা ভয়েস জেনারেটও করতে পারে। ও কিভাবে নেয়? ও টেক্সট হিসেবেও নিতে পারে, ভয়েস হিসেবেও নিতে পারে। কোত্থেকে নেয়? যে কোনো ভিডিও, অডিও, ইমেল, কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গা থেকে টেক্সট, কোনো ভয়েস ও নিয়ে কাজ করতে পারে। সেই ডেটাগুলোকে নিয়ে সেগুলোকে মেশিন আন্ডারস্ট্যান্ড করে, বোঝে, এবং জেনারেট করে যেরকম ইউজার চায় সেই রকমই রেজাল্ট। তো সেটাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে মেশিনের সাথে যে ইন্টারাকশনটা হয়। রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে মেনলি ডিজাইনিং, কনস্ট্রাক্টিং, অপারেটিং, কন্ট্রোলিং অফ সেন্সর, এইসব জিনিসগুলো, মানে কোনো মেশিনকে ডিজাইন করা থেকে শুরু করে সেটাকে কাজ করানো অবধি সব কিছু হচ্ছে রোবোটিক্স। এবং সেই জিনিসগুলোকে যখন আমরা একটা ডিভাইসে সেট করে দিই, সব জিনিসটাকে পুরো ডিভাইসে সেট করে পুরো অ্যাক্টিভ অবস্থায় আনি, সেটাই হচ্ছে রোবট। ইউজুয়ালি রোবট বলতে আমরা হিউম্যান লাইক একটা মেশিন বোঝাই, যেটা চলতে পারবে এবং হিউম্যানের মতো কাজ করতে পারবে, যেটা অটোনমাসলিও করতে পারে, অনেক সময় সেমি অটোনমাসলি করে, আর বিভিন্ন এনভায়রনমেন্টে কাজ করতে পারে। মানে হয়তো জলের তলায় গিয়ে মানুষের কাজ করা সম্ভব নয়, সেখানে গিয়েও কাজ করতে পারে, যার জন্যই রোবটটাকে তৈরি করা হচ্ছে। স্পেসে গিয়েও কাজ করতে পারবে, যেখানে মানুষ গেলে বেঁচে ফিরবে কিনা সন্দেহ, সেইখানে হয়তো রোবট পাঠিয়ে দেওয়া হলো এবং সেই হিউম্যান যে যা যা কাজ করতে পারে সেই সব কাজগুলোকে ওখানে ওকে দিয়ে করানো হলো। তো সেটাই হচ্ছে এর ইউটিলিটি। এবং এই টপিকটা হচ্ছে রোবোটিক্স, যেখানে কোনো একটা মেশিনের মধ্যে এই এআইটাকে ইমপ্লিমেন্ট করে হিউম্যানের মতো একটা মেশিন বানানো যায়। তাহলে এআইটা এখানে হচ্ছে ব্রেন অফ রোবট। এখানে রোবটের মধ্যে যখন এটার অপারেশন, কন্ট্রোলিং অফ সেন্সার্স, এইসব জিনিসগুলো যখন মেনশন করা হয়, তখন এর প্রোগ্রাম করে এর মধ্যে এই এআই এর প্রোগ্রামগুলো দিয়ে দেওয়া হয়। প্রচুর ডেটা, প্রচুর
ডেটা ক্যাপচার করার ক্ষমতা এবং যা যা এআই এর লাগে, যেই জিনিসগুলো এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সেই জিনিস সেটা দিয়ে ও কাজ করতে পারে। তাহলে রোবটের মেন ব্রেনটা হচ্ছে এআই, আর রোবোটিক্সটা হচ্ছে মেনলি ডিজাইনিং, কনস্ট্রাক্টিং, অপারেটিং, মানে এই সব ইঞ্জিনিয়ারিং পার্টটা হচ্ছে রোবোটিক্স। আর যেটার মেন কাজটা হচ্ছে ব্রেনের কাজটা করে এআই। এবার হচ্ছে বিগ ডেটা। বিগ ডেটা আর কিছুই না, বিগ ডেটা কিন্তু নর্মাল ডেটা, যেটা কিনা আছে হিউজ অ্যামাউন্ট অফ সাইজে, যেটা ম্যাসিভলি গ্রো করছে, মানে এক্সপোনেনশিয়ালি হয়তো গ্রো করে যাচ্ছে টাইমের সাথে সাথে, মানে ধারণার বাইরে কতটা পরিমাণ গ্রো করতে পারে আর কি। যেমন ফেসবুকের ডেটা, আমি যদি বলি আমি আজকে ফেসবুকের ডেটা নিয়ে কাজ করব, যত টেক্সট আছে সেগুলোকে সব ডাউনলোড করব, সেক্ষেত্রে কিন্তু একদিনে আমাকে 500 টেরাবাইট থেকে 30 পেটাবাইট অবধি ডেটা নামাতে হতে পারে। তাহলে কতটা পরিমাণ ডেটা একদিনে আমাকে প্রসেস করতে হবে। বা গুগলের যদি ডেটা নিই তাহলে কিন্তু 100 পেটাবাইট পার ডে ডেটা জেনারেট হয়, এবং যত দিন যাবে, যত ইউজার বাড়বে, যত মানুষ বাড়বে, তত কিন্তু আমাদের এইসব ফেসবুক, গুগল যত ইউজ করবে লোকে, তত কিন্তু আমাদের ডেটা বাড়তে থাকবে। তাহলে এই যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা রোজ বেড়ে চলেছে, সেই ডেটাগুলোকে একসাথে বলা হচ্ছে বিগ ডেটা। মানে ফেসবুকের একটা পেজ কিন্তু অবশ্যই বিগ ডেটা নয়, বিগ ডেটা হচ্ছে হিউজ পরিমাণ অফ এই যে ডেটা, সেইগুলো হচ্ছে বিগ ডেটা। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।